নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত চ্যানেলে। আজকে আমরা অগাস্ট 2023-এর সিটেটের অঙ্কের প্রশ্নপত্র সলভ করব। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে সিটেট বা ডাব্লিউবিটেট প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে আমরা ম্যাথের এই ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওটা চলাকালীন, অর্থাৎ যে সময় আমি বোর্ডে অঙ্কগুলো করব, আশা করব আপনারাও প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবেন এবং প্র্যাকটিস একসাথেই করব। তাহলে কিন্তু আমাদের নিজেদের প্রস্তুতিটা আরো বেশি সুন্দর, আরো বেশি পাকাপোক্ত হবে। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের এই ম্যাথের ভিডিও। আপনারা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছেন। নাম্বার 41, এ ভেজিটেবল সেলার ওয়াজ সেলিং স্পিনাচ ফর 60 rupees per kg. Sonu purchased 350 grams of spinach, for which vegetable seller took 21 rupees. কত টাকা দিয়ে? না, 21 টাকা দিয়ে। এইখানে কিন্তু একটা গল্প লুকিয়ে আছে। কি সেই গল্প? সেটা হচ্ছে, দেখুন 21-এর পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 6 + 6 + 6 + 3, মানে 6 + 6 + 6 + 3 = 21। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই যে ক্যালকুলেশনটা, এটা কে করেছে? বিক্রেতা করেছে। সে তার মনে মনে এই ক্যালকুলেশনটা করেছে। Which of the following statements is or are true regarding the mathematical skills used by the vegetable seller? অর্থাৎ কোন ম্যাথমেটিক্যাল স্কিল ইউজ করে সেলার মানে সবজি বিক্রেতা খুব সহজেই বলে ফেলে যে 350 গ্রাম পালং শাকের দাম 21 টাকা। খুব সহজ একটা অঙ্ক। বাস্তবে চলার ক্ষেত্রে এই ধরনের ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা নিজেরাও করে থাকি, এবং বিশেষ করে যারা দোকানদার, যারা সবজি বিক্রেতা, তারা হয়তো প্রথাগত শিক্ষায় অতটাও শিক্ষিত নয় আমরা যতটা ক্যালকুলেটিভ ওয়েতে করি। তারা ঠিক মানসিকভাবে কতটা দ্রুততার সাথে ক্যালকুলেশন করে আমরা কিন্তু সেটা প্রত্যেকেই জানি। আমরা যতটা না তাড়াতাড়ি করে ফেলবো, তার অনেক আগে কিন্তু তারা ক্যালকুলেশনটা করে ফেলে। তাহলে কিভাবে তারা ক্যালকুলেশন করে একটু ছোট্ট করে দেখে নিই। এখানে তো আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের দাম হয় 60 টাকা। তাহলে 100 গ্রামের দাম হয় 6 টাকা। এরকম সে 300 গ্রামের দাম হিসেব করছে মনে মনে। তাহলে 300 গ্রামের দাম 6 × 3 মানে হচ্ছে 18 টাকা। আর বাকি থাকছে 50 গ্রাম। তার মানে 50 গ্রাম মানে 100-র অর্ধেক। 100-র অর্ধেক মানে 6-এর অর্ধেক /2 মানে 3। তার মানে 50 গ্রামের দাম 3 টাকা। তাহলে টোটাল কত হলো? 18 + 3 মানে 21 টাকা। এই ক্যালকুলেশনটা তারা কিন্তু নিজের মনের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলে। তারা সেই 1000-কে ভাগ করবে, এই যে কেজি থেকে গ্রাম করবে, গ্রাম থেকে প্রত্যেকটা ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ করবে। তারা কিন্তু অত প্রথাগতভাবে করে না, যতটা না আমরা সেই একক চেঞ্জ করে গুণ, বিয়োগ, ভাগ, যোগ এই ধরনের নিয়মগুলো ফলো করে অঙ্কটা করি। তাহলে তারা খুব সহজেই এত বড় অঙ্কটা কয়েক সেকেন্ডে করে ফেলে এবং 21 উত্তরটা দিয়ে দেয়। এবার কি বলছে? এবার আমরা দেখবো অপশনগুলো। নাম্বার এ, দিস ম্যাথমেটিক্যাল স্কিল ইজ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস অর্থাৎ অস্পষ্ট। এই ম্যাথমেটিক্যাল স্কিল দ্বারা সে যেভাবে করে সেটা মোটেও অস্পষ্ট নয়। সে নিশ্চয়ই মানসিকভাবে মনে মনে সঠিক ক্যালকুলেশন করেছে বলেই কিন্তু 21 সংখ্যাটা এসছে। সে সঠিকভাবে ক্যালকুলেশন করতে পেরেছে বলেই কিন্তু এই 21 সংখ্যাটা এসেছে। আর এই কারণে নাম্বার এটা কিন্তু হবে না। নাম্বার বি, দিস স্কিল ইজ নট ইউজফুল টু সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস ইন ক্লাস। এটা একদমই নয়, কারণ এই যে পদ্ধতিটা সেই বিক্রেতা যেভাবে দ্রুততার সাথে বের করলো যে 350 গ্রাম পালং শাকের দাম 21 টাকা, সেই পদ্ধতিটা কিন্তু আমরা নিজেদের ক্লাসেও ইউজ করতে পারবো এবং সেটা অতি সহজেই কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতে পারবে। এই যে যখন আমরা 1 কেজিকে 1000 গ্রামে যখন কনভার্ট করলাম এবং সেটা যখন দেখলাম যে 1000 গ্রামের দাম 60 টাকা, তাহলে 100 গ্রামের দাম হয় 6 টাকা। ঠিক এইভাবে 300 গ্রামের দাম 3 × 6 = 18 টাকা।
আর 100 গ্রাম যখন আমরা পেয়ে গেছি তার ঠিক অর্ধেক হয় 50 গ্রাম, সেই 50 গ্রামের দাম হয় 3 টাকা, মানে 6 টাকার অর্ধেক। এই যে সহজ সহজ ধাপগুলো, এটাও কিন্তু শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারে। তাহলে নাম্বার বি, দি স্কিল ইজ নট ইউজফুল বলছে, এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই এটা ইউজফুল। এবার নাম্বার সি, such skills help in developing alternate strategies for solving mathematical problems. অবশ্যই এটা একটা বিকল্প পদ্ধতি। এই ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে, সেই ধরনের অঙ্কগুলো করতে কিন্তু আমাদের খুবই হেল্পফুল। তাহলে অবশ্যই এটা নাম্বার সি হবে। তাহলে নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, নাম্বার 43, which of the following is the most appropriate way to help a primary school learner visualize the equivalence between the fractions 2/3 and 4/6? অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ইউজিং ডিভিশন মেথড, নাম্বার বি ইউজিং এলসিএম লিস্ট কমন মাল্টিপল মেথড, নাম্বার সি ইউজিং ফ্র্যাকশন ডিস্কস, নাম্বার ডি ইউজিং ক্যালকুলেটরস। এটা ফ্র্যাকশন ডিস্ক হবে, এখানে হয়তো টাইপিং মিস্টেক আছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? কোন পদ্ধতিতে এই ফ্র্যাকশন, এই ভগ্নাংশের যে তুল্যমূল্য বিচারটা, অর্থাৎ কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, প্রাথমিক স্কুলের ছাত্র বা ছাত্রী খুব সহজে বুঝতে পারবে কোন পদ্ধতিতে? এখানে দেখুন, আমরা যদি এরকম একটা গোলাকার চিত্র আঁকি, দুটো ক্ষেত্রেই এখানে 2/3 মানে টোটাল 3 পার্ট, 3টে পার্ট, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে 3টে পার্টের মধ্যে আমি দুটো পার্টকে শেড দেবো, একটা দুটো। এইবার এখানে 6টা পার্ট, 1 2 3 4 5 6, 6টা পার্টের মধ্যে কটাকে আমি সিলেক্ট করব? 4টেকে। একটা, দুটো, 3টে, 4টে। তাহলে খুব সহজেই একটা ছোট্ট শিশুকে কিন্তু আমি বুঝিয়ে দিতে পারবো যে 2/3 মানে অ্যাকচুয়ালি সেটা দেখতে কিরকম হয়। সেটা মোট 3 ভাগের মধ্যে যে আমি শুধুমাত্র 2 ভাগকে সিলেক্ট করছি, সেটা কিন্তু তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। 4/6 মানে মোট 6টা ভাগের মধ্যে আমি যে শুধু 4টে ভাগকে শেড করছি, 4টে ভাগকে সিলেক্ট করছি, এটা কিন্তু তার চোখের সামনে একটা কংক্রিট ধারণা দেবে, একটা কংক্রিট ধারণা দেবে। তাহলে তার চোখের সামনে যে বিষয়টা স্পষ্ট ছবিটা তুলে ধরবে, সেই পদ্ধতিটাই নিশ্চয়ই আমাদেরকে ক্লাসরুমে অ্যাপ্লাই করতে হবে। অপশনটা চলুন দেখে নিই এবার। ইউজিং ডিভিশন মেথড। তাহলে এটা যদি আমরা 2/3 ডিভিশন করতে যাই, কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম সেটা বের করার জন্য, তাহলেও কিন্তু পুরো বিষয়টা চোখের সামনে ফুটে ওঠে না, সেই নাম্বারেই আটকে থাকে। দশমিকে কিছু সংখ্যা চোখের সামনে ফুটে উঠবে, তা থেকে বাচ্চারা কিন্তু কিছু বুঝতে পারবে না কোনটা বেশি বা কোনটা কম। তাহলে নাম্বার এও কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। নাম্বার বি ইউজিং এলসিএম লিস্ট কমন মাল্টিপল মেথড, সেই প্রথাগত এলসিএম অর্থাৎ লসাগু বের করা। 3 আর 6 লসাগু বের করতে গেলে যে পদ্ধতি আমরা নর্মাল পদ্ধতি ব্যবহার করতেই পারি, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ছবিটা অর্থাৎ সেই কংক্রিট ধারণাটা ছাত্রদের সামনে ফুটে উঠছে না। সেই ক্ষেত্রে এখানে নাম্বার বিও কিন্তু সঠিক পদ্ধতি নয়। নাম্বার সি ইউজিং ফ্র্যাকশন ডিস্কস, এইগুলোকে বলা হয় ফ্র্যাকশন ডিস্ক। অর্থাৎ এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের কত অংশ কিভাবে ব্যবহার করা হচ্ছে, কতটা অংশ শেড দিয়েছি, অর্থাৎ যে অংশটা শেড দিয়েছি সেই অংশটা সিলেক্ট করা হচ্ছে, মানে ওপরে লবের অংশ সেটা, আর হরের অংশ মানে মোট যে ভাগটা করা হয়েছে, ঠিক এইখানেও মোট 6টা ভাগ করা হয়েছে। অর্থাৎ ছাত্র এখানে কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে যে 6টা ভাগ করা হয়েছে এবং তার মধ্যে 4টে ভাগকে সিলেক্ট করা হয়েছে বা শেড দেওয়া হয়েছে। তাহলে ফ্র্যাকশন ডিস্ক আমরা ব্যবহার করলে কিন্তু ছাত্রদের সামনে সেই ধারণাটা একদম কংক্রিট হয়ে ওঠে, তারা পরিষ্কারভাবে ভগ্নাংশের ছবিটা চোখের সামনে দেখতে পায় এবং কোনটা বেশি কোনটা কম তারা কিন্তু সহজেই ধরতে পারে বিষয়টা। তাহলে অবশ্যই এখানে সঠিক উত্তরটা হবে নাম্বার সি ইউজিং ফ্র্যাকশন ডিস্ক,
অর্থাৎ সঠিক উত্তর নাম্বার সি। পরের প্রশ্ন নাম্বার 46, প্রশ্নটা আপনাদের স্ক্রিনে। প্রিয়দর্শিনী মিক্সড 4.8 kg of almonds, 2500 gram of raisin and 3.5 kg of cashews and packed the mixture equally into 3 dozen packets. What is the weight of each packet? প্রত্যেকটা প্যাকেটের ওজন কত? তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? খুব সহজেই বেরোবে উত্তরগুলো, কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে অঙ্কগুলো করতে হবে, কারণ সহজ অঙ্কই কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে ভুলটা হয়ে যায়। এখানে দেখুন ইউনিটগুলোর দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে কেজি আছে, গ্রাম আছে, এই দুটো ইউনিট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কেজি গ্রাম আলাদা আলাদা করে রাখলে কিন্তু হবে না, দুটোকেই কিন্তু আমাদেরকে সেম ইউনিটে নিয়ে আসতে হবে। সেম ইউনিট কি? গ্রামে আমরা কনভার্ট করে নেব, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে অঙ্কটা করতে পারবো। প্রথমে আমাদেরকে বলেছে 4.8 কেজি, আমন্ডস বলেছে 4.8 কেজি মানে 4800 গ্রাম। রেজিন বলেছে 2500 গ্রাম। ক্যাজু বলেছে 3.5 কেজি মানে 3500 গ্রাম। এটা আমাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই যে 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে আমরা প্রত্যেকটা কেজিকে গ্রামে কিন্তু কনভার্ট করে নিলাম। এবার আমরা দেখব টোটাল ড্রাই ফ্রুটের পরিমাণটা কত। তাহলে 10,800 গ্রাম। এবার এই পরিমাণটাই কোথায় রাখা হলো? 3 ডজন প্যাকেটের মধ্যে। 3 ডজন। 1 ডজন মানে আমরা কি জানি? 1 ডজন মানে হচ্ছে 12টা। তাহলে 3 ডজন মানে 3 into 12 মানে 36। এখন বলেছে what is the weight of each packet, মানে একটা প্যাকেটের ওজন কত। তাহলে আমরা খুব সহজে 10800 একে 36 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এটাকে ভাগ করলে হয় 300 গ্রাম। তাহলে একটা প্যাকেটের ওজন হয় 300 গ্রাম। আর সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার সি। তাহলে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। আমরা জাস্ট ইউনিটটাকে কনভার্ট করে ডজনটাকে, অ্যাকচুয়ালি ডজনটা কত সেটাও এখানে জানার বিষয় আছে, সেটা জেনে নিয়ে জাস্ট টোটালটাকে এটাকে দিয়ে ভাগ করলেই কিন্তু সঠিক উত্তরটা বেরিয়ে যাচ্ছে। আশা করি প্রত্যেকেই এটা সঠিকভাবে উত্তরটা দিয়েছেন। পরের প্রশ্ন 47, দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার। হাউ মেনি টাইমস উইল দ্য নিউ এরিয়া বিকাম ইফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ ডাবলড? অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে নতুন এরিয়াটা প্রথমটা কত গুণ হবে? মানে যখন দ্বিগুণ ছিল না সেই সময়ের থেকে নতুন যে ক্ষেত্রফলটা বেরোলো সেটার কত গুণ হবে? অঙ্কটা ঠিক এরকম। এই ধরুন একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটার 5 সেন্টিমিটার, এটার 5। আমরা প্রত্যেকে জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। তাহলে এই যে স্কোয়ারটা বা বর্গক্ষেত্র, এর এরিয়া কত হবে? এর এরিয়া হবে বাহু গুণিত বাহু মানে বাহুর স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মানে 25 সেন্টিমিটার স্কোয়ার, 25 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে এর এরিয়াটা। এখন কি করা হলো? এই বাহুটাকে দ্বিগুণ করে দেওয়া হলো, ডাবল করে দেওয়া হলো, অর্থাৎ 10 সেন্টিমিটার করে দেওয়া হলো। তাহলে নতুন এরিয়া কত হচ্ছে? নতুন এরিয়াটা হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার, তার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার।
তাহলে এটার কত গুণ? 4 টাইমস। নতুনটা পুরনোটার 4 গুণ বেশি। তাহলে সঠিক উত্তরটা হবে নাম্বার ডি, 4 টাইমস। এবার আমরা দেখব 48 নম্বর প্রশ্ন। Which of the following groups have all three-dimensional shapes? Three-dimensional অর্থাৎ 3D, ত্রিমাত্রিক শেপ, ত্রিমাত্রিক আকৃতির কোনগুলো? অপশনগুলো দেখছেন, এর মধ্যে কোন অপশনটা ত্রিমাত্রিক? বিষয়টা একটু দেখে নিই যে 3D বলতে কি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটেই আছে, সেটা হচ্ছে 3D আকৃতির বা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক আকৃতি। আর 2D, 2 ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য আর প্রস্থ, উচ্চতা কিন্তু নেই, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে চলুন দেখে নিই এবার 3D কোনটা বা ত্রিমাত্রিক আকৃতির কোনটা। এখানে যদি আমরা দেখি নাম্বার ডি, কিউব, কিউবয়েড, স্ফিয়ার, সিলিন্ডার, এই চারটেই কিন্তু ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল শেপ। তাহলে এখানে যারা ডি অপশনটা চয়েস করেছেন তাদের উত্তর সম্পূর্ণ সঠিক। নেক্সট প্রশ্ন 49. Sangita wants to buy a soap that costs ₹10. She has a 5 rupee coin. A 5 rupee coin. একটা 5 টাকার কয়েন আছে, 2 1 rupee coin, দুটো 1 টাকার কয়েন। তার মানে দুটো মানে মোট আছে 2 টাকা। 5 50 পয়সা কয়েন, 5টা আছে 50 পয়সে, মানে 5 into 5, 2 টাকা 50 পয়সা। এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে how much more money does she need to buy the soap? তাহলে more money, তাহলে সাবানটার দাম কত ছিল? সাবানটার দাম ছিল 10 টাকা। আর এখন তার কাছে মোট কত টাকা আছে আমরা এটা যোগ করব, 5 টাকা যোগ 2 টাকা 7 টাকা যোগ 2.5 টাকা, মানে মোট হচ্ছে 9.5 টাকা। তাহলে এখনো তার কত টাকা লাগবে? 10 টাকা মাইনাস মানে 50 পয়সা। তার এখনো 50 পয়সা লাগবে এই সাবানটা কিনতে। খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার বি। যারা নাম্বার বি সিলেক্ট করেছেন তারা একদম সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্ন আমরা দেখব অ্যাসেন্ডিং অর্ডারের একটা ফ্র্যাকশনের অঙ্ক। ফ্র্যাকশনটা দেখতে পাচ্ছেন 1/4, 1/3, 1/2, অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট ভগ্নাংশ থেকে বড় ভগ্নাংশে আমাদেরকে সাজাতে হবে। এখানে আমরা একটা ট্রিক ইউজ করব। আমরা জানি প্রত্যেকে যে এটা হচ্ছে উপরে যেটা থাকে সেটাকে লব বলে, নিচে যেটা থাকে সেটাকে হর বলে। এই ভগ্নাংশের একটা স্পেশাল জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লব একই রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে লব রয়েছে 1। এক্ষেত্রে কি হয়, লব যদি সবকটারই সমান হয় সেক্ষেত্রে হরের সংখ্যা দেখতে হবে আমাকে। হর যত বড় হবে তত কিন্তু ভগ্নাংশটা ছোট হতে থাকবে। হরের নাম্বারটা যত বড় হবে ভগ্নাংশটা তত ছোট হতে থাকবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ লব যদি 1 থাকে, লব 1 থাকলে 1 মানে সেম, এখানে সেম বলা হচ্ছে, এখানে সংখ্যাটা 1 আছে, অর্থাৎ লব যদি সেম হয় তাহলে হর যত বড় হবে ভগ্নাংশের মান তত কমতে থাকবে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই নোট রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি 1/4, 1/3, 1/2 এর মধ্যে সব থেকে বড় হর হচ্ছে 1/4 এর এইটা 1/4, তাহলে 1/4 হচ্ছে সব থেকে ছোট। 1/4 হচ্ছে 1/4 এর 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 1/4 হচ্ছে 1/
তারপর 1/3, তাহলে 1/3, তারপরে আর তারপর 1/2। এই অর্ডারটা হচ্ছে কারেক্ট অর্ডার, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে। সব থেকে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে বড়, মানে সব থেকে বড় যে ফ্র্যাকশনটা সেটা হচ্ছে 1/2, আর সব থেকে ছোট যে ফ্র্যাকশনটা সেটা হচ্ছে 1/4। আর এই অঙ্কটার যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে এটা, অর্থাৎ লব যদি সেম থাকে তাহলে ভগ্নাংশের হর যত বড় হবে, যত বাড়তে থাকবে, তত ভগ্নাংশের মানটা কমতে থাকবে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই নোট রাখতে হবে। পরের প্রশ্ন 51। দেখুন, একটা নাম্বারের সিরিজ রয়েছে, পরপর কিছু নাম্বার লেখা রয়েছে 1, 6, 15, তারপর ব্ল্যাঙ্ক রয়েছে, তারপর 45, 66, 91। তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্যাটার্নটা বুঝতে হবে যে কোন প্যাটার্নে এই নাম্বারটা চলছে। আমরা যদি খুব ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এই যে 1 থেকে 6 হচ্ছে, এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কত? এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। আবার 6 থেকে 15 হচ্ছে, এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? এই দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 9। আবার এর পরে 15 এর পরে আছে ব্ল্যাঙ্ক, আমরা সেটার পরে ভাবছি। তারপরে 45 থেকে 66। এবার যদি আমরা দেখি এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 21। আবার 66 থেকে 91 যখন যাচ্ছে তখন এর মধ্যে গ্যাপ কত? 25। তাহলে আমরা প্যাটার্নটা এবার খুব ভালোভাবে দেখুন যে এই যে 5 আর 9 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। 21, 25 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। তাহলে যে গ্যাপটা তৈরি হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু চারটে ডিজিটের, অর্থাৎ 4 করে কিন্তু বাড়ছে। তাহলে এখন যদি আমরা দেখি যে 15-র পর যে সংখ্যাটা থাকবে তাদের মধ্যে ডিফারেন্স কত হতে পারে, অর্থাৎ 9 + 4 মানে 13, মানে 15-র পরের সংখ্যাটার সাথে ডিফারেন্স হবে 13, অর্থাৎ সংখ্যাটা কত হবে? 15 + 13, 28। 28 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জাস্ট প্যাটার্নটা যদি লক্ষ্য করি, খুব ভালোভাবে যদি দেখি, প্লাস মাইনাস, ভাগ, যোগ বিয়োগ, গুণ ভাগ, 3-4টে পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা দেখব যে ঠিক প্যাটার্নটা কিভাবে যাচ্ছে, নাম্বারগুলো কিভাবে বাড়ছে বা কিভাবে কমছে। খালি চোখে দেখলেই কিন্তু একটা সময় খুব সহজেই ধরে ফেলতে পারবো যে কোন পদ্ধতিতে সঠিক উত্তরটা বেরোবে। পরের প্রশ্নটা দেখবো এবার, খুব ইন্টারেস্টিং। নাম্বার 52। একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছে ব্লাড গ্রুপ, একদিকে রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ কোন ব্লাড গ্রুপের কতজন স্টুডেন্ট রয়েছে সেই পরিসংখ্যানটা, সেই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু দেওয়া রয়েছে এই চার্টে। এ গ্রুপে রয়েছে 9 জন, বি গ্রুপের রয়েছে 6 জন, ও গ্রুপের রয়েছে 12 জন, আর এবি গ্রুপের রয়েছে 3 জন। এভাবে মোট 30 জন ছাত্র কিন্তু রয়েছে সেখানে। এখানে এবার জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রেয়ারেস্ট ব্লাড গ্রুপ। এখানে খুব ট্রিকি ব্যাপারটা, একটু বোঝার বিষয় আর কি। সরাসরি প্রশ্নটা না করে একটু ভাবতে দিয়েছে, আর কিছুই না। মোস্ট কমন কোনটা? মোস্ট কমন অ্যাকচুয়ালি ও গ্রুপের রক্ত সবসময় মোস্ট কমন হয়, আমরা প্রত্যেকে জানি এটা। আর একটু রেয়ার গ্রুপ, এবি গ্রুপটা একটু কিন্তু রেয়ার গ্রুপের হয়। তাহলে এদের মধ্যে আমাদেরকে রেশিওটা বার করতে বলেছে। মোস্ট কমন মানে ও আর এবির মধ্যে একটা রেশিও, অর্থাৎ 12:3, 4 মানে 4/1, so O is to AB 4:1। 4:1 হচ্ছে কারেক্ট রেশিও, অর্থাৎ মোস্ট কমন আর রেয়ারেস্ট, অর্থাৎ ও আর এবির মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে 4:1, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার সি। বন্ধুরা, তাহলে আজকে যে অঙ্কগুলো হলো সেগুলো আপনারা কেমন স্কোর করলেন অবশ্যই জানাবেন। আর আজকের পর্বে এই অঙ্কগুলো হলো, এবং এই পেপারেরই অর্থাৎ 2023-এর আগস্টের যে সিটেটের অঙ্কের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নপত্রের বাকি অঙ্কগুলো এবং পেডাগজির অর্থাৎ অঙ্কের পেডাগজি সেকশনের প্রশ্নগুলোও কিন্তু কভার করব।
কারণ আজকে আরও কন্টিনিউ করতে গেলে ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে পুরো প্রশ্নটাই আশা করছি সম্পূর্ণ করতে পারবো। আপনারা কেমন প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই জানাবেন, এবং আমাদের প্লে লিস্টে কিন্তু অনেক ভিডিও করা রয়েছে টেটের অন্যান্য সমস্ত সাবজেক্টের কী কী বই পড়ার বিষয়ে থাকবে, কোন কোন বইগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন সিলেবাসের কোন কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ, সবটা নিয়েই কিন্তু প্লে লিস্ট করা রয়েছে। প্লে লিস্টে বিভিন্ন রকমের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু একটা পরিষ্কার ধারণা আপনাদের তৈরি হবে। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।